Dear students, welcome to BNIS Islamic School. My name is Muhammad Hanif, Assistant English Teacher, Bolostri National Ideal School. Hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. আজ আমি ষষ্ঠ শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামাটিক্যাল বিষয় আলোচনা করব। সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। তোমাদের অর্ধবার্ষিকে 1 থেকে 15 পর্যন্ত রুলস ছিল, আর বার্ষিকে ছিল 16 থেকে 35 পর্যন্ত রাইট ফর্ম ভার্বের যে রুলসগুলো সেগুলো আমি আলোচনা করব। তাহলে রাইট ফর্ম ভার্বের যে রুলসগুলো আছে এগুলো মনে রাখার অনেক চেষ্টা করতে হবে। সাধারণত এই রাইট ফর্ম ভার্বই অধিকাংশ স্টুডেন্টেরই সমস্যা হয় এবং তারা যখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো পূরণ করে তখন তাদের অনেক প্রবলেম হয়। সুতরাং আশা করি কথাগুলো যদি তুমি মনোযোগ দিয়ে শোনো এবং বারবার মুখস্থ করার চেষ্টা করো তাহলে সহজেই তোমরা রাইট ফর্ম ভার্বটি বুঝতে পারবে। তাহলে চলো আমরা বোর্ডে যাই এবং যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করি। প্রথমে আসো, যেহেতু বার্ষিক পরীক্ষা 16 থেকে শুরু, সেজন্য আমরা এখানে 16 থেকেই শুরু করেছি। 16 নম্বরে আসো, এখানে দেওয়া আছে would that I be child again। যদি আমরা খেয়াল করি যে যদি কোনো সেন্টেন্সে would that দিয়ে শুরু হয় এবং এরপরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে শুধুমাত্র আমরা could ব্যবহার করলেই এটা হয়ে যাবে। তাহলে আমার উত্তরটা হবে could be। তাহলে উত্তরটা কি হবে? would that I could be child again। তার মানে এখানে आंसर হবে শুধুমাত্র could be। যদি আমি আবার শিশু হতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আবার বলছি, যদি would that থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে অবশ্যই could প্লাস ভার্ব ব্যবহার করব। তারপরে আসলে 17 নম্বরে দেখো এখানে the work is to be do। যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখো যে ভার্বের আগে টু বি আছে অথবা হ্যাভিং আছে, যদি ভার্বের আগে টু বি বা হ্যাভিং থাকে তাহলে তুমি এখানে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবে। তাহলে এখানে আছে ডু, তাহলে আমরা কি লিখব? এটা ডান। তাহলে আমরা বুঝতে পারলাম। আবার রিপিট করছি, যদি কোনো ভার্বের আগে টু বি বা হ্যাভিং থাকে তাহলে সেই ভার্বটা অবশ্যই ভার্বের past participle from হবে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো the work is to be done। আমরা চলে যাব হলো 18 নম্বর রুলসে। 18 নম্বর রুলসে দেখো এখানে দেওয়া আছে I went to library with a view to read books। তাহলে এখানে খেয়াল করো, যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেওয়া ছিল with a view to read books। যদি কোনো ভার্বের আগে কোনো প্রিপোজিশন থাকে তাহলে অবশ্যই সেই ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমরা জানি যে with a view to, look forward to, get used to, cannot help, could not help, mind, এরপরে যদি অথবা কোনো প্রিপোজিশনের পরে ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আমরা অবশ্যই আইএনজি করব এক্সেপ্ট টু। টু ব্যতীত যদি শুধুমাত্র টু থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে না, ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে শুধুমাত্র টু ব্যতীত। তবে আবার টু এর পরেও আইএনজি হবে যখন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু থাকবে, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, অন্য ক্ষেত্রে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই ওয়েন্ট টু লাইব্রেরি, আমি লাইব্রেরিতে গেলাম, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, রিড বুক। তাহলে উত্তরটা কি হবে? রিডিং বুকস। 18 নম্বর বলছি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। I went out without take an umbrella। তাহলে এখানে দেখো উইদাউট প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে আমরা এটা লিখব টেকিং। আর একটা বিষয়, ভার্বের শেষে যদি ই থাকে এটা রিডিউস হয়ে ভার্বের সাথে আইএনজি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো 18 নম্বর রুলসে। আমরা চলে যাব 19 নম্বর রুলসে। ইট ইজ হাই টাইম উই ওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি।
যদি কোনো সেন্টেন্সে দেখো যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ফ্যান্সি অথবা উইশ আছে, ঠিক এরপরে সাবজেক্টের পরে ভার্ব আছে, তাহলে ভার্বটি অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে এখানে ইট ইজ হাই টাইম উই ওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি, এটা হবে উই ওয়ার্ক ফর আওয়ার, উই ওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি। তাহলে আবার রিপিট করছি, যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা ফ্যান্সি বা উইশ থাকে, এরপরে যদি ভার্ব থাকে, সেই ভার্বের ক্ষেত্রে আমরা এখানে V2 ব্যবহার করব, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে ওয়ার্ড আছে, আমরা ওয়ার্ড ব্যবহার করব। চলে যাই আমরা 21 নম্বরে। 21 নম্বরে আমরা দেখছি he behaves as if he to be a child। যদি কোনো সেন্টেন্সের মধ্যে as if যুক্ত সেন্টেন্স থাকে অথবা as though থাকে অথবা wish থাকে, সেই ক্ষেত্রে যদি প্রথম অংশটি প্রেজেন্ট টেন্স থাকে এবং এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে যদি টু বি থাকে, সেক্ষেত্রে আমরা অল টাইম ওয়ার ব্যবহার করব। তাহলে as if যুক্ত সেন্টেন্সে অথবা as though বা উইশের ক্ষেত্রে যদি টু বি থাকে, সেক্ষেত্রে আমরা এটা ওয়ার ব্যবহার করব। তাহলে কি বিহেভস as if he were a child, তিনি এমন ভাবে আচরণ করে যেন সে একটা শিশু। তাহলে দেখো এখানে আমরা 21 নম্বর রুলসে চলে যাব। 21 নম্বর রুলসে আমরা দেখতে পাচ্ছি he speaks as if he travel many places। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে as if যুক্ত পূর্বের মতো as if যুক্ত সেন্টেন্স, তবে এখানে টু বি দেওয়া নাই, এখানে একটা ভার্বের বেস ফর্ম দেওয়া আছে বা মেন ফর্ম দেওয়া আছে। তাহলে আমরা সেই ক্ষেত্রে এখানে ওয়ার ব্যবহার করব না, তাহলে রুলসটা চেঞ্জ হয়ে যাবে। এখন সেক্ষেত্রে যদি as if বা as though যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে এই অংশটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে আমরা দেখছি এখানে আছে হলো হি স্পিক্স, সে কথা বলে যেন, হি ট্রাভেল মেনি প্লেস, তাহলে এখানে হবে হলো ট্রাভেলড। ট্রাভেলড মেনি প্লেস, তার মানে আমরা এখানে প্রেজেন্ট টেন্স থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত করেছি। কেন? কারণ এখানে as if যুক্ত সেন্টেন্স আছে, আর as if যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। তবে as if যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি আবার পাস্ট ইনডিফিনিট থাকে, পরের অংশটা আবার পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে এখানে আছে হলো, আমরা খেয়াল করছি যে এখানে আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে এই অংশটা আবার as if যুক্ত সেন্টেন্সের পরের অংশটি আবার পাস্ট পারফেক্টে পরিণত হবে। তাহলে হি বিহেভ, সে আচরণ করলো যেন, হি নো এভরিথিং। তাহলে এটার উত্তরটা কি হবে? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের বিথি। হি হ্যাড নোন, হি হ্যাড নোন এভরিথিং। তাহলে আমি আবার রুলসটা আবার বলছি, as if যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটি যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরের অংশটি পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং এখানে ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, আমি এই যে হ্যাডটা ব্যবহার করেছি কারণ এটা পাস্ট পারফেক্টের রুলস অনুযায়ী আসে, আর এখানে ভার্বের বি3 ব্যবহার করেছি। তাহলে উত্তরটা হবে হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন চলে যাব হলো 22 নম্বর রুলসে, আই মে হেল্প ইউ। যদি কোন সেন্টেন্সে দেখো যে মোডাল অক্সিলারি ভার্ব আছে, ক্যান, কুড, উড, মে, মাইট, শুড, শুড, গোইং টু, অট টু, ইউজ টু, এই মোডাল অক্সিলারি ভার্বের পরে অল টাইম আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এটা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে পারবো না, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে পারবো না, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে ভার্বের যে ফর্মটা আছে আমরা শুধুমাত্র সেটাই ব্যবহার করব। তাহলে এটার উত্তরটা হেল্প ইউ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 23 নম্বর রুলসে দেখো, he said that he met me the next day। এই রুলসটা বোঝার জন্য তোমাদের আসলে ন্যারেশন বুঝতে হবে। ন্যারেশনের ক্ষেত্রে এটা আছে যে ভার্বের
যে প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ এবং এটা সাবঅর্ডিনেট ক্লজে পরিণত হয়েছে। এটা একটা ইনডিরেক্ট স্পিচ। একটা ডিরেক্ট স্পিচ থেকে আমরা এখানে যখন ইনডিরেক্ট স্পিচ করব সেই ক্ষেত্রে এটা আমি ভার্বটা কি ব্যবহার করব এটা ডিপেন্ড করে সাধারণত এই যে এখানের এই অংশটার উপরে। নিকটবর্তী শব্দ থেকে যখন আমরা দূরবর্তী শব্দ ব্যবহার করি, যখন তুমি সেন্টেন্সের মধ্যে দেখবে যে এখানে দ্য নেক্সট ডে অথবা দ্য নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার আছে, তখন বুঝতে হবে যে এখানে অল টাইম এই ভার্বের আগে উড ব্যবহার করতে হবে। তাহলে আমরা উত্তরটা পাবো হলো উড মিট। আমি আবার বলছি, সাধারণত এটা একটা ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে যে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যদি তুমি দেখো যে এখানে দ্য নেক্সট ডে, নেক্সট মান্থ অথবা নেক্সট ইয়ার আছে, তখন সেই ক্ষেত্রে যদি ভার্বের শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম থাকে তার সাথে আমরা উড ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। আমরা 24 নম্বরে চলে যাব। এটা হলো কন্ডিশনাল রুলস। কন্ডিশনালের ক্ষেত্রে আমাদের তিনটা রুলস মনে রাখতে হবে। এক নম্বর হলো যে ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, ইফ হি রিডস মোর, যদি সে অধিক পড়ে, তাহলে এটা আমরা ফিউচার টেন্সে পরিণত করব। তাহলে এটা ফিউচার টেন্স করব। তাহলে আমরা বুঝতে পারলাম ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরের অংশ ফিউচার ইনডিফিনিট হবে। তাহলে এটা হবে উইল পাস। উইল পাস। ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটা যদি আবার পাস্ট ইনডিফিনিট থাকে, দেখো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পরের অংশটা অবশ্যই আমরা পাস্ট কন্ডিশনাল করব। ইফ আই স হিম, তাহলে আই ড্যাশ আই হেল্প ইউ। তাহলে আবার বলছি ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের অংশটা হবে পাস্ট কন্ডিশনাল। তাহলে পাস্ট কন্ডিশনাল কি? পাস্ট কন্ডিশনাল হলো সাবজেক্ট প্লাস উড, কুড বা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেই হিসেবে ইফ আই স হিম, যদি আমি তাকে দেখতাম, আই উড হেল্প হিম। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? উড হেল্প হিম। আমি আবার বলছি, ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরের অংশটি পাস্ট কন্ডিশনাল হবে। তা পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এখানে সাবজেক্ট পেলাম, উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, সুতরাং এখানে উত্তর হবে উড হেল্প। আমরা চলে যাব 26 নম্বর রুলসে। ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটি যদি পাস্ট পারফেক্ট থাকে, দেখো এখানে পাস্ট পারফেক্টে আছে, তাহলে পরের অংশটা পারফেক্ট কন্ডিশনাল হবে। তাহলে পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা কি? পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের বি3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেই হিসেবে এখানে হবে ইফ আই হ্যাড ওয়ান্টেড মানি, যদি আমি টাকা চাইতাম, তাহলে হি উড হ্যাভ given it to me। তাহলে এখানে আবার খেয়াল করো, স্ট্রাকচার অনুযায়ী যেটা পারফেক্ট কন্ডিশনাল, প্রথমে সাবজেক্ট, এখানে উড হ্যাভ এর পরিবর্তে তুমি কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ ব্যবহার করতে পারবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হলো স্ট্রাকচার এবং বাকি অংশ। তার মানে আমরা শুধুমাত্র যেহেতু ভার্বের অংশটি চেঞ্জ করব, শুধুমাত্র আমরা এটার পরিবর্তে এইটা লিখব। তাহলে আমরা আবার বলছি, ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটা যদি পাস্ট পারফেক্ট থাকে, পরের অংশটা পারফেক্ট কন্ডিশনাল হবে। তাহলে উত্তর হবে উড হ্যাভ given। আমরা এখন করব হলো 27 নাম্বার রুলস। দেখো 27 নম্বরে আছে the books have been print। the books have been print, যেহেতু প্রিন্ট হলো ছাপানো, বই যেহেতু নিজে ছাপাতে পারে না, বইকে ছাপানো হয়, সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এটা কোনো অ্যাক্টিভ ভয়েস না, এটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা প্যাসিভ ফর্মে আছে। আর প্যাসিভ ফর্মের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম আছে, আমরা এটাকে
পাস্ট পার্টিসিপল ফর্ম করবে। তাহলে দ্য বুকস হ্যাভ বিন প্রিন্টেড, বই থেকে ছাপানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে তোমাদের অনেক সমস্যা থাকবে, আর বেশি বেশি করে বাসায় চর্চা করবে, অনুশীলন করবে। অনুশীলনের উপরে কিছুই নেই, কারণ হলো তোমরা যদি এইগুলো অনুশীলন না করো তাহলে তোমাদের যে সমস্যাগুলো হবে সেগুলো তুমি রুলসগুলো মনে রাখতে পারবে না, বারবার ভুলে যাবে। আর বারবার ভুলে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য যেটা করতে হবে, অনেক বেশি বেশি তোমাদের বাসায় অনুশীলন করতে হবে, পড়তে হবে। আমি ঠিক যেগুলো পড়িয়েছি, যে কয়টা রুলস দিয়েছি, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা সিডব্লিউ থেকে তোমরা এইচডব্লিউ করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। অন্য আরেকটা দিন অন্য আরেকটা বিষয় নিয়ে আমরা আবার আসবো। সবাইকে ধন্যবাদ।